তো ইউনিট 7 লেসন 2 এন্ড 3 সব ছোট ছোট, এই জন্য একসাথে এই দুইটা রেখেছি যে একসাথে করে ফেলা সম্ভব। রাইট টু হেলথ এন্ড এডুকেশন। আচ্ছা, সবার আগে যেটা খেয়াল করবো সেটা হচ্ছে যে রাইট এর পরে টু বসে। মানে রাইট, আমি যদি বলি আমার শিক্ষার অধিকার আছে, আই হ্যাভ রাইট অফ এডুকেশন, ভুল। তাহলে এখান থেকে আমরা প্রিপোজিশনের ব্যবহারও জানতে পারি। আই হ্যাভ রাইট অফ এডুকেশন, বাক্যটা ভুল। ঠিক কি হবে? আই হ্যাভ রাইট টু এডুকেশন। তাহলে রাইট এর পরে প্রিপোজিশন টু বসে, মনে রেখো। ওয়েল, সো বলছে রাইট টু হেলথ এন্ড এডুকেশন, শিক্ষা এবং স্বাস্থ্য সম্পর্কিত আমাদের যে অধিকার আছে সংবিধান অনুযায়ী সেগুলো। এবং এখানে যে আর্টিকেল বলছে, এই আর্টিকেল মানে ধারা। সো আর্টিকেল 12 এ কি বলা আছে? নো ওয়ান শ্যাল বি সাবজেক্টেড টু। আচ্ছা, সাবজেক্ট টু মানে কোনো কিছুর শিকার হওয়া, কোনো কিছুর বশীভূত হওয়া, সাবজেক্ট টু। বা কোনো কিছুর শর্তাধীন। সাবজেক্ট টু মানে মোস্টলি শর্তাধীন। আহ, শর্তাধীন, শর্তাধীন। আমি যদি বলি যে আচ্ছা, আমরা আগামীকালকে যাব কি যাব না, আমরা আগামীকালকে ঘুরতে যাব কি যাব না, দিস ইজ সাবজেক্টেড টু, বা দিস ইজ সাবজেক্ট টু ডিসকাশন। আচ্ছা, যদি বলি দিস ইজ, আচ্ছা, ফর এক্সাম্পল হিজ পেমেন্ট ইজ সাবজেক্ট টু ডিসকাশন। এখানে প্রিপোজিশনের ব্যবহারও খেয়াল করো। হিজ পেমেন্ট ইজ, আগে অর্থটা বুঝি। হিজ পেমেন্ট ইজ সাবজেক্ট টু ডিসকাশন মানে তাকে কত পেমেন্ট দিব আমরা সেটা ডিসকাশন করে ঠিক করতে হবে। সাবজেক্ট টু মানে এটা এখনই বলা যাচ্ছে না, সাবজেক্ট টু ডিসকাশন। আবার যদি বলি মিটিং হবে কি হবে না, সাবজেক্ট টু এভরিওয়ানস অ্যাভেইলেবিলিটি, প্রত্যেকের উপস্থিত থাকার শর্তে। তো সাবজেক্ট টু মানে শর্তাধীন, এটা মনে রাখো অ্যাডমিশন টেস্টের জন্য। এবং সাবজেক্টের পরে প্রিপোজিশন বসে টু, রাইটের পরে প্রিপোজিশন বসে টু। সো হিজ পেমেন্ট ইজ সাবজেক্ট টু ডিসকাশন। তাহলে এখানে সংবিধানের 12 ধারায় কি বলা আছে? নো ওয়ান শ্যাল বি সাবজেক্টেড টু, কেউ শর্তাধীন হবে না। কিসের? আরবিট্রারি। আরবিট্রারি, আরবিট্রারি মানে, আরবিট্রারি শব্দের আক্ষরিক অর্থ র্যান্ডম। সরি, আমি একটা কল নিচ্ছি, একটা কল আসতে পারে, জাস্ট আ সেকেন্ড। ইটস সরি, কলটা ড্রপ হয়ে গেল। আর যদি কখনো ইলেকট্রিসিটি চলে যায়, ওই রাউটারটা রিস্টার্ট হতে আমাদের 30 সেকেন্ড 1 মিনিট সময় লাগে, ওই সময়টা প্লিজ হোল্ড পেশেন্স, ওকে? যেহেতু ইলেকট্রিসিটি প্রচন্ড ডিস্টার্ব করছে। সো নো ওয়ান শ্যাল বি সাবজেক্টেড টু আরবিট্রারি। আরবিট্রারি শব্দের আক্ষরিক অর্থ কি? র্যান্ডম। সো আরবিট্রারি, আরবিট্রারি মানে র্যান্ডম। র্যান্ডম মানে কি? এলোপাথারি, মানে কোনো কিছু বিচার বিবেচনা না করে। আরবিট্রারি, আমরা বলি না আরবিট্রারি, ধরো কোনো একটা যুদ্ধে সৈন্যরা আরবিট্রারি গুলি ছুটছে, মানে কাউকে লক্ষ্য করে না, জাস্ট র্যান্ডম। ইন্টারফারেন্স, ইন্টারফারেন্স মানে হস্তক্ষেপ। অর্থাৎ কেউ কারোর কাজে, আমি একটা কোনো কাজ করছি, কেউ র্যান্ডম এসে আমার কাজে হস্তক্ষেপ করবে না। আরবিট্রারি ইন্টারফারেন্স উইথ হিজ, কি নিয়ে, কোন বিষয়ে হস্তক্ষেপ করবে না? ইন্টারফিয়ার হচ্ছে ভার্ব, আর তার নাউন হচ্ছে ইন্টারফারেন্স। আমি ভার্বটাও লিখে দিই, ইন্টারফিয়ার, এটা হচ্ছে ভার্ব, হস্তক্ষেপ করা। হস্তক্ষেপ করা, ইন্টারফিয়ার করা, সেখান থেকে নাউন ইন্টারফারেন্স। কেউ হস্তক্ষেপ করবে না কি বিষয়ে? প্রিপোজিশনের ব্যবহার খেয়াল করে, উইথ হিজ, উচ্চারণ প্রিভেসি, ব্রিটিশ আমেরিকান প্রাইভেসি, কারণ আমাদের প্রাইভেসির ব্যাপারে, ফ্যামিলি, হোম অর করেসপন্ডেন্স। করেসপন্ডেন্স মানে যোগাযোগ, অর্থাৎ আমি তোমাকে চিঠি দিচ্ছি, মেইল দিচ্ছি, এসব কেউ ব্যাপারে সরকার বা কেউ এসে র্যান্ডমলি, আনলেস আমি কোনো কিছু করছি, কেউ এসে হস্তক্ষেপ করবে না। অথবা নট টু অ্যাটাকস, অ্যাটাকস এই ক্ষেত্রে নাউন, কোনো আক্রমণও করবে না, আপন হিজ অনার অ্যান্ড রেপুটেশন, কারোর সম্মান এবং মর্যাদার উপরে। এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু দ্য প্রোটেকশন, সবার অধিকার আছে টু প্রোটেকশন অফ দ্য ল, অর্থাৎ কি আইনের প্রোটেকশন, মানে সবাই আমরা আইনের দ্বারস্থ হতে পারবো। কিসের বিরুদ্ধে? against such interference or attacks, সেটা যে কেউ যদি আমাকে র্যান্ডম ইন্টারফিয়ার করে বা অ্যাটাক করে। সো সেটা ছিল আর্টিকেল 12। খুব সহজ কিন্তু, মনে রেখো। এবং অ্যাডমিশন টেস্টের জন্য এই চ্যাপ্টার থেকে কখনো দেখা গেছে যে আসতে পারে, আহ সাধারণ জ্ঞান থেকেও প্রশ্ন আসতে পারে। দেন আর্টিকেল 14, এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু সিক। আচ্ছা,
সিক মানেও খোঁজা, এক্ষেত্রে একটা মজার ব্যাপার দেখো, কমন মিস্টেক। সিক মানে খোঁজা, সিক মানে খোঁজা, আবার লুক মানেও খোঁজা, তাই তো? লুকের সাথে ফর দিলে লুক ফর মানে খোঁজা, কিন্তু আমরা অনেক সময় সিকের সাথে ফর নিই, যেমন ফর এক্সাম্পল আই অ্যাম সিকিং ফর, আই এম সিকিং ফর মাই পেট ক্যাট, আমার কোনো একটা পোষা বিড়াল হারিয়ে গেছে সেটা খুঁজছি, এটা ভুল। কি হবে? আই অ্যাম সিকিং মাই পেট ক্যাট। অর বাক্য আরো বেটার হয়, আই অ্যাম সিকিং হেল্প, আই এম সিকিং হেল্প। একটু আচ্ছা, সো আই এম সিকিং হেল্প, সিকিং এর পরে ফর হয় না, এটা মনে রাখি, ইটস আ কমন মিস্টেক। নাও সো কি ছিল? সো এভরিওয়ান হ্যাজ দ্য রাইট, প্রত্যেকের অধিকার আছে, টু সিক খোঁজা বা চাওয়া, সিক মানে চাওয়া হতে পারে, অ্যান্ড টু এনজয় ইন আদার কান্ট্রিজ, এনজয় ইন আদার কান্ট্রিজ অ্যাসাইলাম ফ্রম পারসিকিউশন। আচ্ছা, অ্যাসাইলাম মানে বুঝো? অ্যাসাইলাম মানে আশ্রয়, ফ্রম পারসিকিউশন, পারসিকিউশন মানে অত্যাচার, নিপীড়ন ইত্যাদি। ফর এক্সাম্পল, তুমি যদি কোনো দেশে, ফর এক্সাম্পল তুমি একটা দেশে থাকো, সেই দেশে তুমি যদি কোনো কারণে অনৈতিকভাবে এবং হিউম্যান রাইটস এর এগেনস্টে যে কোনো নিপীড়ন অত্যাচারের শিকার হও, তাহলে তুমি অন্য দেশের আশ্রয় খুঁজতে পারো। একটু দাঁড়াও তো, গেট একটু লোক আসতে, sorry. রাইট, সো আমি যদি ফর এক্সাম্পল আমি যদি আমার কোনো দেশে কোনো অত্যাচার নিপীড়নের হই, যেমন ক্যান ইউ রিমেম্বার দ্যাট রোহিঙ্গা, তারা যখন দে ওয়্যার বিং পারসিকিউটেড, দেখো পারসিকিউশন নাউন তার ভার্ব পারসিকিউট, সো হোয়েন দে ওয়্যার বিং পারসিকিউটেড ইন মিয়ানমার, তখন তারা কিন্তু দে সট, সিকের পাস্ট টেন্স কি? সট, সিকের পাস্ট টেন্স হচ্ছে সট, সো দে সট অ্যাসাইলাম বাংলাদেশের কাছে দেন, সো তারা তখন, সো এটাও আমাদের একটা রাইট, সিভিল রাইট, যে আমরা চাইলে অন্য দেশের কাছে, মানে আমার উপরে যদি পারসিকিউশন হয়, আমি সেটা আশ্রয় চাইতে পারি। আর্টিকেল 15, এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু আ ন্যাশনালিটি, অর্থাৎ প্রত্যেকেই জাতীয়তা, অর্থাৎ আমাদের একটা জাতীয়তার পরিচয় থাকবে। আমি কখনো বাংলাদেশে আছি, বা কোনো মানুষ এরকম নয় যে তার কোনো একটা জাতীয়তার পরিচয় থাকবে না। নো ওয়ান শ্যাল বি আরবিট্রারিলি, এটা দেখো আরবিট্রারি ভার্ব, আরবিট্রারিলি ডিপ্রাইভড অফ, ডিপ্রাইভড এর পরে কি হয়? অফ, ডিপ্রাইভড অফ মানে বঞ্চিত, কাউকেই অযথা যে র্যান্ডম যে তার বঞ্চিত করা হবে না কি থেকে? হিজ ন্যাশনালিটি, তার জাতীয়তাবাদ থেকে। অর ডিনাইড, অস্বীকার করা হবে না, বা ডিনাই মানে বঞ্চনা করাও হতে পারে, দ্য রাইট টু চেঞ্জ হিজ ন্যাশনালিটি, অর্থাৎ তুমি যদি চাও সুষ্ঠু এবং ঠিক উপায়ে তোমার জাতীয়তার পরিচয় যেটা আছে সেটা তুমি চেঞ্জ করতে পারো। তুমি, you were born Bangladeshi, but if you want at some point of your life, maybe you want to change your nationality, and that is your right, সেটা তুমি কেন করবা না করবা, সেটা যদি লিগ্যাল ওয়েতে ঠিকঠাক ওয়েতে হয়, তাহলে you have that right. আর্টিকেল 16 বলছে মেন অ্যান্ড উইমেন অফ ফুল এজ, অফ ফুল এজ মানে এই ক্ষেত্রে দেখো ফুল এজ মানে কি? পূর্ণ বয়স, প্রাপ্ত বয়স এই ক্ষেত্রে। তো এগুলোই সিনোনিম অ্যান্টোনিমের বিষয়। তো মেন অ্যান্ড উইমেন অফ ফুল এজ, যারা প্রাপ্তবয়স্ক, উইদাউট এনি লিমিটেশন, কোনো লিমিট ছাড়া, ডিউ টু রেস, রেস মানে কি? বর্ণ, ন্যাশনালিটি অর রিলিজন, আমাদের বর্ণ, গায়ের রং, ন্যাশনালিটি, রিলিজন, যাই হোক না কেন, হ্যাভ দ্য রাইট টু ম্যারি, বিয়ের অধিকার আছে, অ্যান্ড টু ফাউন্ড আ ফ্যামিলি, এবং মানে চাইলে সে তার মতো পরিবার যে কারোর সাথে গঠন করতে পারবে। ম্যারেজ শ্যাল বি এন্টার্ড ইনটু অনলি উইথ দ্য ফ্রি অ্যান্ড ফুল কনসেন্ট অফ ইন্টেন্ডিং স্পাউসেস। আচ্ছা, কনসেন্ট মানে কি? সম্মতি, মনে রেখো কনসেন্ট, কনসেন্ট, কনসেন্ট মানে সম্মতি, সম্মতি। আমরা বলি না উইদাউট, আমার কনসেন্ট ছাড়া হয়েছে, উইদাউট কনসেন্ট মানে সম্মতি ছাড়া, আর উইথ কনসেন্ট সম্মতি। সো বিয়ে হবে অবশ্যই পূর্ণ সম্মতিতে, কাদের? অফ দ্য ইন্টেন্ডিং, ইন্টেন্ট মানে চাওয়া হচ্ছে, যাদের বিয়ে হবে। ইন্টেন্ট শব্দের আক্ষরিক অর্থ কখনো আসন্ন হয়, যেমন আই ইন্টেন্ড, ইন্টেন্ড মানে ইচ্ছা প্রকাশ করা, আই
intend to go there, আমি সেখানে যেতে চাই। তো সেখান থেকে intending spouses, স্পাউস মানে হাজবেন্ড বা ওয়াইফ, স্পাউস মানে হাজবেন্ড বা ওয়াইফ, আর স্পাউসেস মানে যেহেতু প্লুরাল আছে, যেমন প্যারেন্ট, প্যারেন্ট মানে কি বাবা বা মা, আর প্যারেন্টস মানে বাবা মা উভয়, সেরকম। সো ইন্টেন্ডিং স্পাউসেস অর্থাৎ যাদের বিয়ে হচ্ছে তাদের পূর্ণ সম্মতিতে এই বিয়েটা হতে হবে। দ্য ফ্যামিলি, পরিবার, ইজ দ্য ন্যাচারাল অ্যান্ড ফান্ডামেন্টাল, ফান্ডামেন্টাল মানে মৌলিক, গ্রুপ অফ ইউনিট অফ সোসাইটি। আমরা তো জানি যে পরিবার হচ্ছে একদম ক্ষুদ্র সামাজিক যে ইউনিট থাকে সেটা, সামাজিক প্রতিষ্ঠান। অ্যান্ড এনটাইটেল টু, দেখো এই চ্যাপ্টারে প্রিপোজিশন টু এর ব্যবহার অনেক বেশি। এনটাইটেল টু মানে যোগ্য, এনটাইটেল, এনটাইটেল টু সেখান থেকে তার প্যাসিভ করা আছে। এনটাইটেল টু মানে যোগ্য, কোনো কিছুর জন্য যোগ্য, যেটাকে আমরা এলিজিবল, যোগ্য। এটারই সিনোনিম হচ্ছে এলিজিবল ফর, এলিজিবল ফর, এলিজিবল হলে হয় ফর আর এনটাইটেল হলে টু। সো বলছে সোসাইটি এবং এনটাইটেল টু, এবং ওই পরিবারটা কি পাবে, কিসের অধিকার রাখে, টু প্রোটেকশন, নিরাপত্তার, বাই সোসাইটি অ্যান্ড দ্য স্টেট, রাষ্ট্র এবং সমাজ তাকে যে যেভাবে পূর্ণ সম্মতিতে যখন দুজন অ্যাডাল্ট বিয়ে করছে তাদেরকে পূর্ণ নিরাপত্তা দিবে, এটা রাষ্ট্রের দায়িত্ব। এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু ফ্রিডম অফ থট, প্রত্যেকের ফ্রিডম অফ থট অর্থাৎ ভাবনার অধিকার আছে। কনসিয়েন্স, কনসিয়েন্স মানে বিবেক, অ্যান্ড রিলিজন, তুমি তোমার মতো রিলিজন চুজ করতে পারবা, মানে অ্যান্ড নো ম্যাটার হোয়াট ইউর রিলিজন ইজ, তুমি সেই রাষ্ট্রের পূর্ণ নিরাপত্তা পাবে। টু ম্যানিফেস্ট, ম্যানিফেস্ট মানে প্রকাশ করা, ম্যানিফেস্ট মানে প্রকাশ করা, আমরা বলি না নির্বাচনী ইস্তেহার, সেখান থেকে ম্যানিফেস্ট করা, ম্যানিফেস্টেশন। আচ্ছা, সো টু ম্যানিফেস্ট হিজ রিলিজন অর বিলিফ ইন টিচিং, প্র্যাকটিস, ওয়ার্শিপ অ্যান্ড অবজারভেন্স, অর্থাৎ আমি যে থট, কনসান্স এবং রিলিজনের আমার যে অধিকার আছে সেটা তো আমি ভাবতে পারি, সেটা তো আমি পালন লালন করতেই পারি, সেই সাথে আমি প্রকাশও করতে পারি। কি কি ফর্মে? টিচিং, শিক্ষার মাধ্যমে, প্র্যাকটিস, নিজের চর্চার মাধ্যমে, ওয়ার্শিপ, সেটাকে উপাসনার মাধ্যমে, অথবা অবজারভেন্স মানে পালন করার মাধ্যমে। আমরা অবজার্ভ, দেখো অবজারভেন্স কঠিন লাগতে পারে, কিন্তু যদি এর ভার্বটা পেয়ে যাও, অবজার্ভ, বলি না যে এই প্রোগ্রামটা ইজ অবজার্ভড উইথ ডিউ রেসপেক্ট, মানে অবজার্ভ মানে পালন করা, একটা অবজার্ভ মানে তো পর্যবেক্ষণ করা, খেয়াল করা, লক্ষ্য করা, তো অবজারভেন্স মানে পালন করা। এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু ফ্রিডম অফ ওপিনিয়ন এন্ড এক্সপ্রেশন, প্রত্যেকেরই মতামত এবং এক্সপ্রেশন মানে প্রকাশ, এবং সেটা প্রকাশের অধিকার আছে। দিস রাইট, এই অধিকারের মধ্যে ইনক্লুডস, এই অধিকারের মধ্যে আরো কি পড়ে? ফ্রিডম টু হোল্ড ওপিনিয়ন্স উইদাউট ইন্টারফারেন্স, অর্থাৎ অন্য কারোর হস্তক্ষেপ ছাড়া আমি আমার মতামত ধরে রাখা, বিশ্বাস করা বা ফার্মলি সেটা প্রকাশ করা, এই ব্যাপারটারও আমাদের অধিকার আছে। সোজা কথা আমাদের প্রত্যেকের, এগুলোর আবার অনেক সাবসেকশন আছে, যে আমি অবশ্যই এমন কোনো মতামত সেটা প্রকাশ করবো না যেটা কাউকে উস্কানিমূলক হয় বা কারো ক্ষতি করে, ইত্যাদি ইত্যাদি। আমি নট অ্যান এক্সপার্ট ইন দ্যাট, বাট এটা আমাদের খুব সুপারফিশিয়াল লেভেল আছে। এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু ফ্রিডম অফ পিসফুল অ্যাসেম্বলি, প্রত্যেকের অধিকার আছে কি? পিসফুল, শান্তিপূর্ণ অ্যাসেম্বলি, অ্যাসেম্বলি মানে সভা, অ্যান্ড অ্যাসোসিয়েশন সমাবেশ, অ্যাসেম্বলি মানে সমাবেশ, অ্যাসোসিয়েশন মানে সভা। সো এই প্রত্যেকে আমরা চাইলে যে কেউ আমরা শান্তিপূর্ণভাবে সভা সমাবেশ আয়োজন করতে পারবো। নো ওয়ান মে বি কম্পেলড, কাউকে বাধ্য করা হবে না, কম্পেল মানে বাধ্য করা, প্যাসিভ আছে। নো ওয়ান মে বি কম্পেলড টু, কাউকে বাধ্য করা হবে না, টু বিলং টু অ্যান অ্যাসোসিয়েশন, অর্থাৎ কাউকে জোর করে কোনো একটা সভা সমাবেশে বা কোনো একটা দলের অন্তর্ভুক্ত করা হবে না, প্রত্যেককে নিজের ইচ্ছায় স্বেচ্ছায় সেখানে থাকবে। এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু টেক পার্ট, টেক পার্ট মানে কি? টেক পার্ট মানে অংশগ্রহণ করা, তাই না? সো টেক পার্ট এর পরেও প্রিপোজিশন হয় ইন, পার্টিসিপেট এর পরেও প্রিপোজিশন হয় ইন, একই প্রিপোজিশন। সো এভরিওয়ান হ্যাজ দ্য রাইট, প্রত্যেকের অধিকার আছে, টু টেক পার্ট অংশগ্রহণ করা, ইন দ্য গভর্নমেন্ট সরকার বা সরকার গঠন, অফ হিজ কান্ট্রি তার দেশে, ডাইরেক্টলি অর্থাৎ তুমি চাইলে তুমি নিজে নিজে সরকার গঠনের মানে তুমি পলিটিক্সে অংশগ্রহণ করতে পারো, মানে ফর এক্সাম্পল ইউ মাইট ওয়ান্ট টু বি ইলেক্টেড অ্যাজ অ্যান এমপি অর যে কোনো লিডার হিসেবে, অর অথবা থ্রু ফ্রিলি চোজেন রিপ্রেজেন্টেটিভস, অথবা রিপ্রেজেন্টেটিভস এর থ্রুতে, অর্থাৎ আমি ভোট দিব, আমার ভোটাধিকারের মাধ্যমে আমি কাউকে নির্বাচিত করব। দেন এভরিওয়ান হ্যাজ
দ্য রাইট টু ইকুয়াল অ্যাক্সেস, অ্যাক্সেস মানে প্রবেশ অধিকার, প্রত্যেকের সমান অধিকার আছে কি টু পাবলিক সার্ভিস ইন হিজ কান্ট্রি, দেশে যে পাবলিক সার্ভিস গুলো আছে সেগুলোর অধিকার পাবে। দ্য উইল অফ পিপল শ্যাল বি দ্য বেসিস অফ অথরিটি অফ দ্য গভর্নমেন্ট। উইল মানে কি এই ক্ষেত্রে ইচ্ছা, উইল মানে কি ইচ্ছা, সেই ইচ্ছাটা এমনি মুখে বললে হবে না, ভোটাধিকারের থ্রুতে, রাইট, মানে প্রপার চ্যানেলে। দিস দ্য উইল অফ পিপল, মানুষের জনগণের ইচ্ছা, শ্যাল বি দ্য বেসিস, হবে ভিত্তি কিসের, অফ দ্য অথরিটি, অথরিটি মানে ক্ষমতা, অফ গভর্নমেন্ট সরকারের যে ক্ষমতা সেটার উৎসই হবে পিপলের, মানুষের ইচ্ছা। আর্টিকেল 25 এ বলছে, দুইটা টেক্সট একসাথে করা আছে বাট সেম টেক্সট, এই জন্য আমি একসাথে করেছি, একটু পড়ে ফেলি। এখান থেকে প্রিপোজিশন, অ্যাডমিশন টেস্টের জন্য যদি বলো, কিছু সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন, এগুলো বেশি জরুরি। নাও, এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু স্ট্যান্ডার্ড অফ লিভিং, প্রত্যেকেরই একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড অফ লিভিং এডুকেট, এডুকেট এই ক্ষেত্রে নাউন, অর্থাৎ আমাদের প্রত্যেকের অধিকার আছে যে আমরা স্ট্যান্ডার্ড জীবনযাপন করতে পারবো। কিসের কি অর্থে সেটা, ফর হেলথ স্বাস্থ্য, অ্যান্ড ওয়েলবিং সুস্থতা, অফ ওয়ানসেলফ অ্যান্ড ওয়ানস ফ্যামিলি, ইনক্লুডিং সেগুলোর মধ্যে কি আছে, ফুড, ক্লোদিং, হাউজিং অ্যান্ড মেডিকেল কেয়ার অ্যান্ড নেসেসারি সোশ্যাল সার্ভিসেস, অর্থাৎ প্রত্যেকেরই আমাদের সমাজে বসবাসের জন্য যে স্বাস্থ্য এবং সুস্থতা সম্পর্কিত যে জিনিসগুলো দরকার সেগুলোর অধিকার আছে। মাদারহুড অ্যান্ড চাইল্ডহুড আর এন্টাইটেল টু মানে যোগ্য, স্পেশাল কেয়ার অ্যান্ড অ্যাসিস্ট্যান্স, অর্থাৎ মা এবং শিশুরা, মা এবং শিশুরা মাতৃত্বকালীন অবস্থা, মাতৃত্বকালীন সময়, কালীন আবার সময় একসাথে হয়ে যাচ্ছে, তো মাতৃত্বকালীন মায়েরা এবং শিশুরা আর এন্টাইটেল টু স্পেশাল কেয়ার অ্যান্ড অ্যাসিস্ট্যান্স, তারা অন্য যে কোনো নাগরিকের চেয়ে শিশু এবং মায়েরা এক্সট্রা ফ্যাসিলিটিস, কেয়ার, যত্ন এবং সেবা পাবে। অল চিলড্রেন, প্রত্যেক শিশুরাই, whether born in or out of wedlock, অর্থাৎ বিবাহ বা বিবাহ বহির্ভূত যে কোনো ভাবে কোনো শিশু যদি জন্মগ্রহণ করে, শিশুর কথা বলছে, shall enjoy the same social protection, প্রত্যেকটা শিশু, সেই শিশুর জন্ম কিভাবে সে দ্যাট ডাজন্ট ম্যাটার, একটা স্টেটে, এটা আমাদের দেশের কথা বলছে, কোনো শিশু যদি জন্মগ্রহণ করে সেই শিশু সকল রকমের সুযোগ সুবিধা পাবে। আর্টিকেল 26 এর 1 এ বলছে, এভরিওয়ান হ্যাজ দ্য রাইট, প্রত্যেকের অধিকার আছে, টু এডুকেশন, এডুকেশন শ্যাল বি ফ্রি, শিক্ষা হবে ফ্রি, অ্যাট লিস্ট অন্তত ন্যূনতম, ইন দ্য এলিমেন্টারি, এলিমেন্টারি মানে প্রাথমিক, অ্যান্ড ফান্ডামেন্টাল স্টেজেস, অর্থাৎ মৌলিক এবং প্রাথমিক অবস্থায়, ধাপগুলোতে। এলিমেন্টারি এডুকেশন প্রাথমিক শিক্ষা শ্যাল বি কম্পালসারি, এটা বাধ্যতামূলক হবে। টেকনিক্যাল অ্যান্ড প্রফেশনাল এডুকেশন শ্যাল বি মেড জেনারেলি অ্যাভেলেবল, অর্থাৎ এই যে আমাদের কারিগরি শিক্ষা বা পেশাগত যে শিক্ষা আছে সেগুলো সব অ্যাভেলেবল হবে, অ্যান্ড হায়ার এডুকেশন শ্যাল বি ইকুয়ালি অ্যাক্সেসিবল, হায়ার এডুকেশন মানে ক্লাস 12 এর পরে উচ্চশিক্ষা যেটাকে বলে, সেটা অ্যাভেলেবল হবে প্রত্যেকের কাছে, টু অল অন দ্য বেসিস অফ মেরিট, অর্থাৎ অন্য কোনো কিছুর ভিত্তিতে না, এটা হবে যোগ্যতার ভিত্তিতে, অর্থাৎ আমার বর্ণ, ধর্ম, আমার কি বলে জেন্ডার যাই হোক না কেন, আমি যদি যোগ্য হই, মানে মেরিট যদি আমার থাকে, মেরিটের বেসিসে উচ্চশিক্ষার সুবিধা আমি ভোগ করবো। Education shall be directed to the full development of the human personality, একটু বোঝো এই লাইনগুলো তুলে ব্যাখ্যার জন্য আসতে পারে। শিক্ষাকে পরিচালিত করা হবে, অর্থাৎ এডুকেশন শ্যাল বি ডাইরেক্টেড মানে শিক্ষার উদ্দেশ্য হবে কি, টু দ্য ফুল ডেভেলপমেন্ট, পূর্ণ উন্নয়ন বা উন্মোচন, কিসের, অফ দ্য হিউম্যান পার্সোনালিটি, মানুষের যে ব্যক্তিত্ব সেটার উন্মোচনে, অ্যান্ড টু দ্য স্ট্রেংথেনিং, স্ট্রেংথেন মানে মজবুত করা, শক্ত করা, অফ রেসপেক্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড ফান্ডামেন্টাল ফ্রিডম, এবং এটার আরো উদ্দেশ্য কি হবে, আমাদের যে সম্মান আছে, সম্মান, এটাকে শক্ত করা কিসের জন্য, ফর হিউম্যান রাইটস মানবাধিকার, এবং ফান্ডামেন্টাল মৌলিক যে অধিকারগুলো আছে সেগুলোর ব্যাপারে। ইট শ্যাল প্রমোট, এটা প্রমোট করবে বা ফোকাস করবে, কি ফোকাস করবে, আন্ডারস্ট্যান্ডিং সমঝোতা, টলারেন্স, টলারেন্স মানে কি, টলারেট করা মানে সহ্য করা, তো আমাদের সহিষ্ণুতা, সহনশীলতা, টলারেন্স মানে সহনশীলতা, এন্ড ফ্রেন্ডশিপ বন্ধুত্ব বা ভ্রাতৃত্ব, এমং অল নেশনস প্রত্যেকটা জাতির মধ্যে, রেশিয়াল অ্যান্ড, দেখো এই শব্দটা নাউন যখন হচ্ছে তখন উচ্চারণ রেস, নাউনটার উচ্চারণ রেস মানে বর্ণ, সেখান থেকে অ্যাডজেক্টিভ রেশিয়াল অর রিলিজিয়াস গ্রুপস, প্রত্যেকটা বর্ণ, প্রত্যেকটা ধর্মীয় গ্রুপের মধ্যে এই সম্পর্কটা মজবুত করা, এন্ড শ্যাল ফার্দার, এই ক্ষেত্রে ফার্দারটা ভার্ব, এন্ড শ্যাল ফার্দার দ্য অ্যাক্টিভিটিস, ফার্দার মানে আরো এগিয়ে নিয়ে যাবে, কি এগিয়ে নিয়ে যাবে, দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য
ইউনাইটেড নেশনস মানে জাতিসংঘ। জাতিসংঘের যে একটি কাজগুলো আছে সেই কাজগুলো কি, ফর দ্য মেইনটেনেন্স অফ পিস, শান্তি প্রতিষ্ঠার জন্য যে জাতিসংঘের কাজ আছে সেগুলোকে আরো সামনে নিয়ে যাবে, মানে সেগুলোতে ভূমিকা রাখবে। ওকে, দেন লাস্ট পার্ট, প্যারেন্টস হ্যাভ আ প্রায়র মানে পূর্ব, প্রায়র রাইট অর্থাৎ পিতামাতার পূর্ব অধিকার আছে টু চুজ দ্য কাইন্ড অফ এডুকেশন দ্যাট শ্যাল বি গিভেন টু দ্যার চিলড্রেন, অর্থাৎ শিশুদেরকে কি শিক্ষা দিবে সেটা, ফর এক্সাম্পল কারিগরি শিক্ষা দিবে নাকি জেনারেল এডুকেশন দিবে, স্কুলে দিবে নাকি মাদ্রাসায় দিবে, সেটা পিতামাতার একদম পূর্ব অধিকার আছে, তারা চাইলে সেটা চুজ করতে পারবে। ওকে, সো প্যাসেজটা অ্যাপারেন্টলি বুঝতে কঠিন না, কিন্তু আবার যদি ভিতরে যাও দেখো এত সহজ প্যাসেজ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আচ্ছা, আমরা একটু এমসিকিউ গুলো যদি করার চেষ্টা করি। ওয়ান্স প্রাইভেসি, ফ্যামিলি, হোম অর করেসপন্ডেন্স আর সাবজেক্ট টু, অর্থাৎ প্রত্যেকের এগুলো কি পাবে, আরবিট্রারি ইন্টারফারেন্স, কেউ চাইলে আরবিট্রারি ইন্টারফেয়ার করতে পারবো না, করতে পারবো না। কনস্টিটিউশনাল প্রোটেকশন মানে সাংবিধানিক সাংবিধানিক কি বলে, সুরক্ষা, নিরাপত্তা। ফান্ডামেন্টাল রাইট, লিগ্যাল প্রসিজার মানে কি বলে, লিগ্যাল মানে কি, ল সম্পর্কিত, আইনগত, প্রসিজার মানে প্রক্রিয়া। আমরা টেক্সটে তাহলে আবার ফিরে যাই। ওয়ান্স কি বলা ছিল, দেখো এখানে কি আছে, shall be subjected to, no one shall be, তার মানে কেউ হবে না, arbitrary interference with his privacy and nor attacks upon this, everyone shall the right to protection of law against such interference or attacks, তার মানে কি প্রোটেকশন আছে, প্রোটেকশন পাবে। সো কনস্টিটিউশনাল প্রোটেকশন, সাংবিধানিক যে সুরক্ষা। আমরা এতক্ষণ কি পড়ছি, এটা কনস্টিটিউশনের ধারাই পড়ছি, কনস্টিটিউশনের ধারা 12, 13 এগুলো। সো কনস্টিটিউশন মানে সংবিধান। এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু সিক, এই প্রশ্নটা কিন্তু একটু ইট ওয়াজ আ বিট ট্রিকি। আচ্ছা, 2 নাম্বার, এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু সিক অ্যান্ড এনজয় ইন দেয়ার কান্ট্রিজ অ্যাসাইলাম ফ্রম পারসিকিউশন, বলছে প্রত্যেকেই চাইলে নিপীড়নের শিকার হলে অ্যাসাইলাম সিক করতে পারবে। হোয়াট ডাজ দিস সেন্টেন্স ইমপ্লাই, এই সেন্টেন্সের অর্থ কি, মানে এর ভাবার্থ কি? প্রিভিলেজ টু সামওয়ান হু কমিটেড ক্রাইম ইন এ ফরেন কান্ট্রি, না, ক্রাইম কমিট করলে তো হবে না, দ্যাটস নট অ্যান অপশন। রাইট টু এনিওয়ান who settled down anywhere in the world, right to get protected by another nation to someone who left his or her native country or as political refuge, advantage to some people who is political refuge in foreign country. আনসার সি, দেখো বোঝার চেষ্টা করো, আমি যদি আমার দেশে কখনো নিপীড়নের শিকার হই তাহলে আমি অন্য দেশের আশ্রয় নিতে পারি। রিফিউজ মানে হচ্ছে আশ্রয়, রিফিউজি মানে ওই যে শরণার্থী। সো রাইট টু প্রোটেক্টেড বাই অ্যানাদার নেশন, অন্য একটা দেশের দ্বারা প্রোটেক্টেড হওয়ার যে অধিকার, যে কিনা হু লেফট হিজ অর হার নেটিভ কান্ট্রি অর অ্যাজ পলিটিক্যাল রিফিউজ, সেটা রাজনৈতিক কারণে বা দেশ ছেড়েছে। হাউ ইজ দ্য রাইট অফ ন্যাশনালিটি ডিফাইন্ড ইন কনস্টিটিউশন, সংবিধানে জাতীয়তাবাদের যে অধিকার সেটা কিভাবে বলা আছে? ন্যাশনালিটি ইজ ওয়ান্স বার্থ রাইট, নট নেসেসারিলি সবাই যে জন্মসূত্রে ন্যাশনালিটি পাবে তা না। Nationality is not protected under any circumstance. Everyone has respect to nationality. No one shall be illogically deprived his nationality or denied the right change his nationality. এইটা কিভাবে দেখো, no one shall be illogically, কেউ অযৌক্তিকভাবে ডিপ্রাইভড হবে না তার অধিকার সম্পর্কে, অধিকার থেকে, জাতীয়তার অধিকার থেকে, and denied the right to হবে এখানে একটা, টু চেঞ্জ হিজ ন্যাশনালিটি, এবং কেউ যদি চেঞ্জ করতে চায় সেখান থেকেও। দেখো আনসার গুলো কোনোটাই হুবহু কিন্তু টেক্সট থেকে তুলে দেওয়া নাই, রিফ্রেজিং করা আছে, প্যারাফ্রেজিং করা আছে। আচ্ছা, হোয়াট ইজ দ্য রাইট টু টেক পার্ট ইন গভর্নমেন্ট অফ হিজ কান্ট্রি, হোয়াট ইজ ওয়ান্স রাইট, দেশের সরকার বা সরকার গঠনে অধিকার কি? টু টেক পার্ট ইন দ্য গভর্নমেন্ট ডাইরেক্টলি অর থ্রু ফ্রিলি চোজেন রিপ্রেজেন্টেটিভ, এটা একদম হুবহু টেক্সট থেকে দেওয়া আছে যে প্রত্যেকের অধিকার আছে টু টেক পার্ট ইন দ্য গভর্নমেন্ট ডাইরেক্টলি, নিজেই নির্বাচনে অংশগ্রহণ করা অথবা রিপ্রেজেন্টেটিভ চুজ করা। দ্য বেসিস অফ অথরিটি অফ গভর্নমেন্ট ইজ, কি ছিল মনে আছে যে সরকারের অথরিটি, ক্ষমতার যে ভিত্তি সেটা কি? জনগণের ইচ্ছা। দ্য উইল অফ দ্য অপোজিশন পার্টি, না অপোজিশন পার্টির ইচ্ছা না। দ্য উইল অফ দ্য এলিট সোসাইটি, উঁচু শ্রেণীর, না তাও না। দ্য উইল অফ দ্য পিপল, তার মানে দ্য উইল অফ দ্য কান্ট্রিম্যান, এইটাই।
According to the দেখো অনেক বড় প্রশ্ন, according to the Universal Declaration of Human Rights, everyone has the right to standard of living adequate for the health and well-being of oneself and one's family. পুরো লাইন তুলে দিয়ে বলা আছে, what does this declaration of right mean? এর মানে কি? Standard of living is a right to everyone. Standard of living is a right to affluent one. Affluent মানে সম্ভ্রান্ত, to European people, to the leader. এটা কি প্রত্যেকের অধিকার না? So standard of living is a right to everyone. Is a right to everyone. সহজ ছিল এটা, যদিও প্রশ্নে বড়। Motherhood and childhood are entitled to special care and কি ছিল? টেক্সটে ছিল স্পেশাল কেয়ার এন্ড অ্যাসিস্ট্যান্স। তাহলে কেয়ার তো এখানে ঠিক আছে, অ্যাসিস্ট্যান্সের সিনোনিম কোনটা হবে? লাভ এন্ড অ্যাফেকশন, সাপোর্ট, ট্রিটমেন্ট, রিক্রিয়েশন। সাপোর্ট টেক্সটে ছিল স্পেশাল কেয়ার এন্ড সাপোর্ট, তাহলে কেয়ার এন্ড অ্যাসিস্ট্যান্স, তো অ্যাসিস্ট্যান্সের সিনোনিম সাপোর্ট। At least in which stage shall education be free? এডুকেশন at least কোন অংশে ফ্রি হবে? আমাদের টেক্সটে ছিল এলিমেন্টারি লেভেল, এলিমেন্টারি মানে প্রাথমিক, তাহলে কি হবে? হায়ার, সেকেন্ডারি, টেকনিক্যাল, বেসিক। বেসিক, এলিমেন্টারি সিনোনিম কি? বেসিক। অনেক বড় প্রশ্ন, হায়ার এডুকেশন শ্যাল বি ইকুয়ালি অ্যাক্সেসিবল টু অল অন দ্য বেসিস অফ মেরিট। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সুটস বেস্ট টু এক্সপ্লেইন দ্য সেন্টেন্স অফ দ্য প্যাসেজ? নিচের এই লাইনটাকে নিচের কোন অপশনটা একদম ঠিকঠাক ব্যাখ্যা করে? Everyone has the right to education on the basis of merit. Everyone has the right to higher education on the basis of merit. এটাই তো করছে, এটাই ঠিক। তাও বাকি অংশগুলো দেখি, higher education shall be equally accessible to all irrespective of gender and merit। না, irrespective মানে বিবেচনা না করে, এটা না, মেরিট বিবেচনা করেই তো হবে। Higher education shall be accessible to the privileged group। privileged মানে সুবিধা প্রাপ্ত গ্রুপ, তা না, সেটাও না। Higher education equally accessible to all without discriminating by merit। মেরিট দিয়েই তো আমরা ডিসক্রিমিনেট করব, বৈষম্য করব না, মেরিট দিই। সো আনসার এ। অ্যাকর্ডিং টু দ্য ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, এডুকেশন শ্যাল বি হেডেড। এডুকেশনের ওখানে টেক্সটে কি ছিল? এডুকেশন শ্যাল বি ডাইরেক্টেড, এখানে আছে হেডেড, মানে কোন দিকে পরিচালিত হবে, ধাবিত হবে, টু দ্য ফুল আপগ্রেডিং অফ। টেক্সটে ছিল ফুল, দেখো টেক্সটে ছিল ফুল ডেভেলপমেন্ট অফ, আর এখানে ছিল হেডের জায়গা ছিল ডাইরেক্টেড, একই অর্থ কিন্তু। সো কিসের? আমরা টেক্সটে সেখানে ছিল হিউম্যান, আমরা সেই জায়গাতে আবার তোমাদেরকে দেখাই, ওই পার্টটাতে আমি যদি আবার তোমাদেরকে নিয়ে যাই, দেখো দেখো এখানে ছিল ডাইরেক্টেড টু দ্য ফুল ডেভেলপমেন্ট অফ দ্য হিউম্যান পার্সোনালিটি, মানুষের যে ব্যক্তিত্ব, এন্ড স্ট্রেংথেনিং অফ রেসপেক্ট অফ হিউম্যান রাইটস। ওকে, তাহলে এখানে কোন অংশের কথা বলছে? যে কিসের ডেভেলপমেন্ট অফ ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি, ইন্ডিভিজুয়াল ম্যাচুরিটি, হিউম্যান এন্ডিভার, হিউম্যান ভ্যালুজ। ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তি বিশেষ, আমি একা, এখানে তো আমার একার কথা বলছে না, এখানে বলছে সামগ্রিক হিউম্যানের কথা বলছে, হিউম্যান রেসের কথা বলছে। সো হিউম্যান এন্ডিভার মানে তো মানুষের প্রচেষ্টা, ভ্যালুজ মানে পার্সোনালিটি, মূল্যবোধ, সব এর মধ্যে পড়ে। আনসার ডি। এই অপশনটা কিন্তু ট্রিকি, দেখো হিউম্যান বলতে পুরো মানুষ সম্প্রদায় বোঝায়, আর ইন্ডিভিজুয়াল বলতে আমি তুমি আলাদা আলাদা করে বোঝায়। আনসার উইল বি ডি। আমি শীটটা দিয়ে দেবো, এটা আরেকবার স্টাডি করো। আচ্ছা, আর এটার ফ্লো চার্ট দেখো, এটার ফ্লো চার্টটা খুবই সহজ, কিন্তু ফ্লো চার্টের আগে আমি অনেকগুলো আমার রেকর্ডেড ক্লাসগুলোর টেক্সটে বলেছি, তোমরা মিস করেছো কিনা, আমি আবার একটু ফ্লো চার্টের বেসিকটা বলি। আচ্ছা, ফ্লো চার্ট যেটা হবে সেটা হচ্ছে, প্রথম কথা, ফ্লো চার্ট হবে ফ্রেজ আকারে, নট ক্লজ আকারে, এটা বারবার ভুল হয়। আচ্ছা, ফ্রেজ আর ক্লজের তফাৎ কি হচ্ছে আমি সেটাও যদি একবার একটু দেখাতে চাই, ফ্রেজ আর ক্লজের মূল তফাৎটা কোথায়, এগুলো কিন্তু তোমরা পড়ে এসেছো একদম ছোট ক্লাসে, আমি সরি, আমি আরেকবার মনে করিয়ে দিই। ফ্রেজ হবে কোনো ফাইনাইট ভার্ব, ফ্রেজে ভার্ব থাকতে পারে কিন্তু নন ফাইনাইট ভার্ব থাকবে, আর ক্লজে ফাইনাইট ভার্ব থাকবে, নন ফাইনাইট ভার্ব অর নো ভার্ব অ্যাট অল। কিন্তু ফ্রেজে ফাইনাইট ভার্ব, ক্লজে ফাইনাইট ভার্ব থাকবে। তার মানে আমাদের ফ্লো চার্ট যেহেতু ক্লজ আকারে হবে না, ফ্রেজ আকারে হবে, তার মানে ফ্লো চার্টে সরি, ফ্লো চার্টে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। এখন ফাইনাইট ভার্ব গুলো কি কি?
আচ্ছা, ফাইনাইট ভার্ব গুলো কি কি সেগুলোর আগে যদি বলি, নন ফাইনাইট ভার্ব গুলো হচ্ছে আমাদের টু প্লাস ভার্ব, ভার্বের সাথে আইএনজি এবং ভার্বের পাস্ট পার্টিসিপল, এগুলো হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব। এগুলো আমাদের নন ফাইনাইট ভার্ব। এবং এই নন ফাইনাইট ভার্ব ছাড়া বাকি সব ভার্ব ফাইনাইট ভার্ব অর্থাৎ, তাহলে আমাদের ফ্লো চার্টে যেহেতু ফ্রেজ আকারে হবে, তাই এই ক্ষেত্রে কোনো ভার্ব থাকবে না। যদি ভার্ব থাকে তাহলে অবশ্যই সেই ভার্বগুলো হবে এই তিনটার মধ্যে। ওকে, অবশ্যই ভার্বগুলো হবে এই তিনটার মধ্যে। সেটা গেল ভার্ব সম্পর্কিত ফ্রেজ ক্লজের যে ফ্লো চার্টের ব্যাপার সেইটা। এর পরের কথা, ফ্লো চার্টে ধরো বলা আছে, আমি একটা প্যাসেজ লিখছি, রহিম ইজ অ্যান অনেস্ট পারসন, হি ইজ হার্ড ওয়ার্কিং, হি নেভার, অথবা হি অলওয়েজ স্পিকস দ্য ট্রুথ, হি হেল্পস আদার্স। ধরো এই কয়েকটা তথ্য আছে, হি হেল্পস আদার্স। নাও আরেকটা যুক্ত করি, হি ইজ অলসো পাংচুয়াল। এটা ধরো একটা প্যাসেজ, এটা একটা ছোট্ট প্যাসেজ। এখন আমাকে বলা হচ্ছে মেক আ, এই বারটা একটু বোঝো, মেক আ ফ্লো চার্ট শোয়িং, অথবা মেক এ ফ্লো চার্ট ডিসক্রাইবিং, ডিসক্রাইবিং, আমি নাম চেঞ্জ করি, সবসময় কমন নাম নেই, কি নাম নেওয়া যেতে পারে, ডিসক্রাইবিং ধরো মার্গারেট, মার্গারেট। তাহলে এখানে চেঞ্জ করে সব হিগুলাকে করতে হবে শি, 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 শি। নাও সো প্রশ্ন দেখো, মেক আ ফ্লো চার্ট, একটা ফ্লো চার্ট বানাও যেখানে ডিসক্রাইবিং মার্গারেট, তাহলে মার্গারেট সম্পর্কে তথ্য নিয়ে। তাহলে আমি এখন মার্গারেট, যদি মার্গারেট সম্পর্কে আমাকে বাক্য লিখতে হবে, মার্গারেট, মার্গারেট ইজ, শুরুতে কি পাচ্ছি, অ্যান অনেস্ট পারসন, বা মার্গারেট ইজ অনেস্ট সিম্পলি। তারপরেরটাতে লিখছি মার্গারেট ইজ, মার্গারেট ইজ হার্ড ওয়ার্কিং, মার্গারেট ইজ হার্ড ওয়ার্কিং। Then Margaret speaks the truth, speaks the truth. Then Margaret helps, Margaret helps others. আর একটা লিখছি মার্গারেট ইজ পাংচুয়াল, মার্গারেট ইজ পাংচুয়াল। এখন দেখো এই জায়গাতে সবচেয়ে বোঝার বিষয়, আহ, এখান থেকে তার মানে কি, টেক্সট থেকে আমি তথ্য নিলাম, নিয়ে বাক্য তৈরি করলাম কি সম্পর্কে, মার্গারেট সম্পর্কে। কেন, আমার প্রশ্নে বলে দিয়েছে যে ডিসক্রাইবিং মার্গারেট, বা ডিসক্রাইবিং দ্য ট্রেটস অফ কোয়ালিটিজ অফ মার্গারেট, মার্গারেটের কোয়ালিটি সম্পর্কে। এখন যেহেতু মার্গারেট সম্পর্কে লিখতে বলছে, সবার শুরুতেই কি, আচ্ছা আমরা যেটা লিখেছি সেটা ফ্লো চার্ট না, দেখো খেয়াল করো ফাইনাইট ভার্ব আছে, কিভাবে থাকবে না বোঝাচ্ছে, একেবারে খুব ইজি স্টেপ ফলো করো। তাহলে মার্গারেট সম্পর্কে লিখতে বলেছে, আমি আগে মার্গারেট সম্পর্কে বাক্য তৈরি করব। যেহেতু সবগুলো বাক্য মার্গারেট সম্পর্কেই হবে, যার সম্পর্কে হয় তাকে সাবজেক্ট বলে, সবার শুরুতে সাবজেক্ট হিসেবে কি থাকবে, মার্গারেট থাকবে। এবং আমার প্রশ্নে বলেছে মার্গারেটের 5টা গুণ বলো, তাহলে আমি মার্গারেট 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 বারবার আমার কি করার দরকার আছে, কোনোভাবে দরকার নেই। সো ফার্স্ট থিং, আমাকে যা সম্পর্কে লিখতে বলবে সেটা সম্পর্কে আমি আগে বাক্য তৈরি করব, করার পরে সাবজেক্ট যদি একই হয় সাবজেক্টটা বাদ দিব। প্রথম স্টেপ, সাবজেক্ট একই, যেহেতু একজন সম্পর্কেই বলেছে একই, তাই সাবজেক্টটা বাদ দিচ্ছি। সো আমি যদি এখানে লিখি যে স্টেপ ওয়ান, স্টেপ ওয়ান সাবজেক্ট একই হলে বাদ দিব, সিম্পলি লিখছি সাবজেক্ট একই হলে বাদ দিব। দেন স্টেপ, স্টেপ টু, স্টেপ টু কি করব, দেখো যদি বি ভার্ব থাকে, বি ভার্ব থাকলে বাদ দিব, অথবা বিইং নিব। বি ভার্ব থাকলে বি ভার্ব বাদ দিব অথবা বিইং নিব। এই ক্ষেত্রে দেখি বি ভার্ব কি আছে, আছে, তাহলে বি ভার্ব বাদ দিচ্ছি, এই ক্ষেত্রে বি ভার্ব বাদ দিচ্ছি, এই ক্ষেত্রে বি ভার্ব বাদ দিচ্ছি। দেখো 3 আর 4 এর ক্ষেত্রে কিন্তু বি ভার্ব নাই, 3 আর 4 এর ক্ষেত্রে, আমি এটা একটু বড় করে দিই,
3 আর 4 এর ক্ষেত্রে বি ভার্ব নাই, তাহলে এটা চলে যাবে স্টেপ 3 তে। যেহেতু বি ভার্ব নাই, এটাকে দিচ্ছি স্টেপ 3। স্টেপ 3 তে কি হবে? বি ভার্ব ছাড়া বি ভার্ব ছাড়া অন্য ভার্ব থাকলে সেই সেই ভার্ব এর সাথে আইএনজি যুক্ত হবে। আইএনজি যুক্ত হবে। তাহলে কি করব? এখানে বি ভার্ব নাই, কি করব তাহলে? আইএনজি। আর আইএনজি তো কি প্রেজেন্ট ফর্মের সাথে হয়, স্পিকিং। তাহলে এখানে কি আছে? এই তো। এবং অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু এটা বাক্য না, শেষে ফুল স্টপ হবে না। তাহলে দেখো, এখন দেখো, আমরা শুরুতে তোমার ফাইনাইট নন ফাইনাইটের সমস্যা থাকলে আমি যে স্টেপ বললাম সেই স্টেপ ফলো করবা। যার সম্পর্কে লিখতে বলছে তার সম্পর্কে প্যাসেজ থেকে তথ্য নিয়ে নিজের ভাষায় হতে পারে সহজ করে বাক্য গঠন করব। করার পরে কি করব? যেহেতু সাবজেক্ট একই হবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এক হবে, নাও হতে পারে, এক হলে সাবজেক্ট বাদ দিব। সাবজেক্ট যদি বাদ দিলাম, তারপরে যদি বি ভার্ব থাকে বি ভার্ব বাদ দিব, বি ভার্ব না থাকলে অন্য ভার্বের সাথে আইনজি যুক্ত করবো আর ফুল স্টপ উঠাই দেবো। দ্যাটস ইট। এটাই তোমার উত্তর। অনেস্ট, হার্ড ওয়ার্কিং, স্পিকিং দ্য ট্রুথ, হেল্পিং আদার্স। এখন দেখো, এখানে কোথাও ভার্ব নাই। যদি ভার্ব থাকে, সেই ভার্বটা কি আছে? ফাইনাইট না নন ফাইনাইট? এই যে যেমন এখানে আছে আইএনজি আছে, তার মানে নন ফাইনাইট। আইএনজি আছে, নন ফাইনাইট। তাহলে এই যে নন ফাইনাইট ভার্ব থাকতে পারে। তাহলে এই স্টেপ ফলো করো, ফাইনাইট নন ফাইনাইটের কোনো সমস্যাই আর হবে না। এটা তো গেল এত কিছু বোঝার বিষয়। আর এই যে প্যাসেজ করলাম, এই প্যাসেজটা থেকে ফ্লো চার্ট বা এই প্যাসেজ আকারে আসার চান্সই কম, খুবই সহজ প্যাসেজ। তারপরে যদি আসে, এটার ফ্লো চার্টটা দেখো কতটা ইজি। এখানে প্রশ্ন কি বলছে? মেক এ ফ্লো চার্ট। এক্ষেত্রে কোনো নিয়মই লাগবে না। রিড দ্য অ্যাবাভ টেক্সট এন্ড মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য রাইটস মেনশনড ইন দ্য টেক্সট। যে যে রাইটস, অধিকারের কথা টেক্সটে বলা আছে সেগুলো নিয়ে একটা স্যাম্পল দেওয়া আছে। স্যাম্পলটা কি দেওয়া আছে আমরা যদি দেখি, স্যাম্পলটা দেওয়া আছে, রাইট টু দ্য প্রোটেকশন অফ দ্য ল against interferences and attacks। এটা দেওয়া আছে, এটা আমাদের দেওয়া আছে। সো এরকম আরো কি, খুবই সিম্পল। এখান থেকে আমাদের আসলে আহ, দেখো এখান থেকে কি নিয়েছে, রাইটস টু দ্য ইন্টারফারেন্স। এখান থেকে তো আমাদের এটা দিয়েছে টেক্সট, এই যে এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু দ্য প্রোটেকশন অফ দ্য ল এগেইনস্ট সাচ ইন্টারফারেন্স এন্ড অ্যাটাকস। তাহলে আমরা কি নিতে পারি? রাইট টু সিক অ্যান্ড টু এনজয় আদার কান্ট্রিজ অ্যাসাইলাম ফ্রম পারসিকিউশন। হুবহু টেক্সটের কথা এখানে মিলে যাচ্ছে, না হলে নিজের ভাষায় লিখতে পারি। সো আমরা লিখতে পারি রাইট টু সিক অ্যান্ড টু এনজয় আদার কান্ট্রিজ, অ্যাপোস্ট্রফি হবে আদার কান্ট্রিজ, অ্যাসাইলাম ফ্রম পারসিকিউশন। আর কি হবে? এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু আ ন্যাশনালিটি। তাহলে দেখো এতটুকু, রাইট টু আ ন্যাশনালিটি। এইটার ক্ষেত্রে খুবই সহজ, রাইট টু আ ন্যাশনালিটি। আর কি রাইট আছে? এই ক্ষেত্রে ন্যাশনালিটির কথা আবার বলা আছে, আমরা অনেক আছে। আবার দেখো, রাইট টু ম্যারি অ্যান্ড ফাউন্ড দ্য ফ্যামিলি, রাইট টু ম্যারি। তুমি আলাদা করে রাইট টু ফাউন্ড দ্য ফ্যামিলিও নিতে পারো, অথবা একই সাথে নিতে পারো, যেহেতু আমাদের পর্যাপ্ত আছে রাইট টু ম্যারি অ্যান্ড ফাউন্ড। এই ক্ষেত্রে ফাউন্ড মানে কিন্তু খুঁজে পাওয়ার পাস্ট টেন্স না, ফাউন্ড মানে গঠন করা। ফাউন্ড আ ফ্যামিলি। আর কি আছে দেখো, শ্যাল বি এন্টার ইনটু দ্য উইথ দ্য ফুল অ্যান্ড ফ্রি কনসেন্ট। ওইটা বিয়ের অধিকারের কথা, মানে সম্মতির কথা বলা আছে। এন্টাইটেল টু প্রোটেকশন বাই সোসাইটি, এটাও লিখতে পারো। এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু ফ্রিডম অফ থট, কনসাস অ্যান্ড রিলিজন। এই যে ক্ষেত্রে, এই ক্ষেত্রে এইটা লিখতে পারি। দেখো আমরা লিখতে পারি রাইট টু ফ্রিডম অফ থট, কনসাস, CONSCIENC, কনসাস অ্যান্ড রিলিজন। 6টা লাগবে আমাদের, অনেক আছে। রাইট টু ফ্রিডম অফ ওপিনিয়ন অ্যান্ড এক্সপ্রেশন, এটা লিখতে পারি। দেন তাহলে লিখতে পারি রাইট টু ফ্রিডম অফ ওপিনিয়ন অ্যান্ড এক্সপ্রেশন। অনেকগুলো লেখা যায় এই ক্ষেত্রে। এক্সপ্রেশন আমাদের 6টা হয়ে গেছে। যদি এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু ফ্রিডম অফ পিসফুলি
ফ্রিডম অফ পিসফুলি অ্যাসেম্বলি অ্যান্ড অ্যাসোসিয়েশন, এটা লিখতে পারি। আচ্ছা, তাহলে এখান থেকে যদি লিখি রাইট টু পিসফুল, আমরা একটু চেঞ্জ করছি, পিসফুল অ্যাসেম্বলি, অ্যাসেম্বলি অ্যান্ড অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন। আর কি হতে পারে? রাইট টু টেক পার্ট ইন দ্য গভর্নমেন্ট, রাইট টু টেক পার্ট ইন দ্য গভর্নমেন্ট ডাইরেক্টলি অর ইনডিরেক্টলি, যেভাবে লিখবো ডাইরেক্টলি অর, এই তো। তাহলে দেখো এইটার ক্ষেত্রে কিন্তু এটা আসলে মোর দ্যান ইজি, এটা এত সহজ। এটার ক্ষেত্রে কোনো নিয়মই প্রযোজ্য হচ্ছে না, বাট কেউ যদি ফ্লো চার্টে স্ট্রাগল করো, জাস্ট এই তিনটা স্টেপ আমার ফলো করো, এই তিনটা স্টেপ, আমার মনে হয় না যে এরপরে আর কোনো ইস্যু থাকবে। ওকে। আর আমি, অ্যাজ আই টোল্ড ইউ দ্যাট আই উইল ট্রাই টু গিভ মোর লাইভ ক্লাসেস, অলদো আই ডিড নট প্রমিস টু গিভ লাইভ ক্লাসেস, বাট তোমরা জুমে করতে আগ্রহী হলে ইটস নট আ বিগ ডিল ফর মি, আই উড লাভ টু গিভ লাইভ ক্লাসেস। অলরাইট, সো দ্যাটস ইট, থ্যাংক ইউ। আর যারা কলেজের জন্য বা কোনো কলেজে জয়েন করছো না, পরে একদম শুরু থেকে দেখো, টেক্সটটা ইজি, বাট দেখো প্রত্যেকটা টেক্সট থেকে কি পরিমাণ পড়া আছে। এত ইজি টেক্সটে আমরা কত প্রিপোজিশন, কত গ্রামার করতে পারছি, সিনোনিম মেনটেন করতে পারছি। অলরাইট, সো হ্যাভ এ লাভলি ডে, টেক কেয়ার, বাই।